সফল হতে চাই, আমাদের একটা টাইম আগে বরাদ্দ করতে হবে, যেই টাইমটার সাথে আর কোনো ছাড় হবে না। এই টাইমটা আমি দিবই, সেটা বন্ধুর বিয়ে হোক, বাপের বিয়ে হোক, সরি বাপ তো বিয়ে করে না, ওদের সাথে আড্ডা দিতে একটু ইচ্ছা করে পজিটিভ বন্ধু, নেগেটিভ লোকের সাথে আড্ডা দেন তাহলে কিন্তু পুরাই শেষ, আপনার পুরো রাস্তায় খেয়ে দিবে। যদি কাজটা ঠিক রাখেন এরপরে বাকিটা করেন, আপনার সব ঠিক থাকবে। আর যদি কাজটাকে ঠিক রাখেন না রাখেন আর বাকি সব করেন, আপনার কোনোটাই ঠিক থাকবে না। বিরাট কোহলির যখন বয়স 18, তখন ইন্ডিয়া এবং কানাডার টেস্ট ম্যাচ চলছে, ডে 1 কমপ্লিট, 40 রান করে যখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছে, তাকে একটা শকিং নিউজ দেওয়া হয়। বাপের চাচাতো বাপ, মানে চাচাতো চাচা হয়, বাপ হয়, যাই হোক, বাপের চাচাতো বাপ যদি পাদো মারে জোরে একটা, আমরা নাই 2 দিন। নেটওয়ার্ক মার্কেটিং এত সস্তা মূল্যবোধ দিয়ে করলে চলবে না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আসলে অত সহজ ব্যবসা না। নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু একটা কঠিন ব্যবসা। আমি ভয় দেখাচ্ছি বুঝি আপনাকে। নেটওয়ার্ক মার্কেটিং কঠিন কেন, তার পিছনে কয়েকটা রিজন আছে। আমাদের ক্ষেত্রে, আমাদের বর্তমান সময়ে পেশাগত কাজ, what we are doing for living, that is our profession, আমি সেই জন্য বলছি পেশাগত কাজ। পেশাগত কাজের মধ্যে কি আছে? সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য, বিদেশ যাওয়া। তো বিদেশ যাওয়াটাও কিন্তু একটা কাইন্ড অফ বেসরকারি চাকরির মতোই। এখন একটু খেয়াল করে দেখেন, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, আর আছে ব্যবসা। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিদেশ যাওয়া, এই জায়গাগুলোতে আপনার কিন্তু একজন বস থাকে, সে আপনাকে পুরোপুরি মেনটেন করতেছে। একেবারে 1 মিনিটও লেট হলে তার কাছে জবাবদিহি করতে হচ্ছে, অর্থাৎ আপনি পুরোপুরি আর একজনের নিয়ন্ত্রণে। আপনার যদি কখনো শরীর ম্যাজম্যাজ করে ভালো না লাগে, তো আপনি কিন্তু 10 মিনিট লেট করে যেতে পারছেন না। ধরেন নতুন বিয়ে করেছেন, বউকে নিয়ে ঘুরতে যাবেন, আজকে একটু বাইরে খেতে যাবেন, তো অফিস শেষ করেই তারপর যেতে হবে, অফিস চলাকালীন যাওয়ার সুযোগ নাই। মা বাবা অসুস্থ হলেও সুযোগ নেই, যদি সেরকম গুরুতর অসুস্থ না হয়। আর আত্মীয় স্বজন, আমরা অনেক সময় দেখি কি, চাচাতো নানা মারা গেছে, যে তারপরে সে 3 দিন অফিসে নেই, চাচাতো নানা মারা যাওয়ার পরে। কিন্তু সরকারি চাকরি বলেন, বেসরকারি চাকরি বলেন, এই সুযোগটা কিন্তু নেই। চাচাতো নানা কি আপন নানা মারা গেলে তাই ছুটি পাওয়া কঠিন, রাইট? এখন দেখেন, চাকরি করাটা সহজ, নেটওয়ার্ক মার্কেটিং করাটা কঠিন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার এই ধরনের কোনো বস নাই, যার কথা আপনি অক্ষরে অক্ষরে পালন করছেন। হ্যাঁ, কারো কাছে যদি আপনার লাইফটাকে আপনি সমর্পণ করেন, সঁপে দেন, সেইটা আলাদা হিসাব। তো সেরকম যদি সঁপে না দেন, তাহলে তো সেইভাবে কন্ট্রোল করতে আপনাকে পারছে না। আপনাকে বলতেছে আজকে আসো, আপনি আসতেছেন 3 দিন পর। বলতেছে এই মিটিং এ অ্যাটেন্ড করো, আপনি মিটিং এ অ্যাটেন্ড না করে বলতেছেন আমার পেটে কামড়ায়, তাই না? এই যে নেটওয়ার্ক মার্কেটিং এটা হচ্ছে। বাট চাকরি যদি করতেন, চাকরি হতো নেটওয়ার্ক মার্কেটিং এর সহজ, কারণ ওখানে বস দ্বারা নিয়ন্ত্রিত হতেন। আপনার কাছ থেকে কাজ উনি বুঝে নিত, প্রতি মাসে যা টার্গেট, ওই টার্গেট আপনাকে বুঝে নিত, অর্থাৎ আপনার কর্মের টার্গেট। এবার আসি ব্যবসায়। ব্যবসা করাটাও সহজ, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কঠিন। কারণ ব্যবসা যখন একজন মানুষ দাঁড় করাতে যায়, সে ব্যবসা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, ব্যবসায় অনেক ইনভেস্ট করে, ভালো মানের একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে। ইনভেস্ট করার পর তার একটা দয়া মায়া তৈরি হয় ওই ব্যবসাটার প্রতি, যে আমাকে ব্যবসাটা করতে হবে। এবং সে চাইলে দুপুরবেলা বাড়িতে খেতে আসতে পারে, কিন্তু সে তবুও খেতে আসে না, বাড়ি থেকে কেউ না কেউ তার খাবার নিয়ে এগিয়ে দিয়ে আসে, সে ওখানেই থাকে। ইচ্ছা করলে সে গ্যাপ দিতে পারে 2 দিন, কিন্তু সে কখনো ইচ্ছা করে গ্যাপ দেয় না। এর কারণটা কি? তার একটা বড় মানের ইনভেস্ট আছে, আর ইনভেস্টমেন্টের জন্য তার একটা মায়া আছে তার ওই ব্যবসার প্রতি। ফলশ্রুতিতে ওই ব্যক্তি পুরোপুরি তার ওই যে প্যাশন, তার বিজনেস, তার ইনভেস্টমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। আবার ধরেন ব্যবসা করতে করতে তার খারাপ লাগা তৈরি হয়েছে, 6 মাস ব্যবসা করছে, এখন তার আর ভালো লাগতেছে না কোনো কারণে। মানে একটা রাস্তা যে সবসময় ভালো লাগবে তা কিন্তু না। লেখকদেরও কখনো কখনো ভালো লাগে না, গায়কদেরও কখনো কখনো গান গাইতে ভালো লাগে না।
কোনো না কোনো কারণে, পারিবারিক কারণ হোক, সোশ্যাল ওয়ার্ক হোক, সোশ্যাল কোনো রিজন হোক, যে কোনো কারণে তার মধ্যে একটা খারাপ লাগা তৈরি হয় কখনো কখনো। এটা স্বাভাবিক, এটা সব পেশাই হয়, সবারই হবে। এখন ধরেন সাধারণ ব্যবসায় তার যতই খারাপ লাগুক, সে ওই ব্যবসাটা ছাড়তে পারছে না, কারণ তার একটা বিগ ইনভেস্টমেন্ট ওখানে আছে। যদি ওটা ছাড়ে, তার দেখা যাবে 20 লাখ 30 লাখ টাকা ইনভেস্টমেন্ট। ইচ্ছা করলেও ছাড়তে পারছে না, কারণ ওখানে ডেকোরেশন করতে তার একটা ব্যয় হয়েছে। বিজনেসে যদি লসও খায় 5 মাস, তাও সে চিন্তা করে দেখি আর একটু করে দেখি, এখন লস হচ্ছে, পরে প্রফিট করতে হবে, কিন্তু ছেড়ে দিব এটা কখনো চিন্তা করছে না। এবং লাখ লাখ টাকা লস খাওয়ার পরেও। কিন্তু দেখেন নেটওয়ার্ক মার্কেটিং ছাড়াটাও আবার খুব সোজা। ভালো লাগতেছে না, ঠিক আছে আজকে থেকে গেলাম না, লস তো আর হচ্ছে না। যদি এই ব্যবসাটা ছাড়লে 10 লাখ টাকা লস হতো, বিশ্বাস করেন আমাদের 100% লোক টিকে থাকতো, একটি লোকও ঝরতো না। কিন্তু এখানে তো কোনো আর্থিক লস হচ্ছে না, ছেড়ে দিলেন, ফলে ছেড়ে দিচ্ছে। এই কারণে নেটওয়ার্ক মার্কেটিং কঠিন ব্যবসা। একটু খেয়াল করে দেখেন, সাধারণ ব্যবসায় মানুষ লক্ষ লক্ষ টাকা লস করে, কোটি কোটি টাকাও লস করে, তারপরেও কিন্তু 10 জায়গায় বলে বেড়ায় না যে আমার না বিজনেসে লস হয়েছে, আমি শেষ, আমার এই হয়েছে ওই হয়েছে। কিন্তু এই 21 আসবে, কোনো ইনভেস্টমেন্ট নেই, প্রোডাক্ট কিনছে, বাড়ি নিয়ে ব্যবহার করছে, 1 মাস দৌড়াবে, যেভাবে বলা হচ্ছে সেভাবেও দৌড়ায় নাই, আর তার ইচ্ছা অনুযায়ী যেমনে খুশি তেমনে দৌড়াইছে। এরপরে সে 1 মাসে কিছু পায় নাই, মানে টাকা, বাকি যা পেয়েছে এগুলোকে তারা প্রাপ্তি ধরে না, টাকাকেই প্রাপ্তি ধরে, তো টাকা পায়নি। সে এবার বলে বেড়াচ্ছে বাইরে দিয়ে আমার লস হয়েছে ব্যবসা করতে গিয়ে। এই 21 একটা বাটপার কোম্পানি, হ্যাঁ, যেখানে গিয়ে আমার লস হয়েছে। যদি তাদের কাছে সুন্দর করে গিয়ে প্রশ্ন করেন ভাইয়া লস কিভাবে হয়েছে, দেখবেন বলতে পারবে না। আমি তো এই যে আমাদের গ্রুপে মাঝে মাঝে কিছু ছাগল পাগল কমেন্ট করে, লিখে এখানে জটবদ্ধ বাটপার সবগুলা, আমি তারপর লিখছি কি বাটপারি করে, বাটপারির সংজ্ঞা কি, বলে আমার টাকা মার গেল। আমি বললাম কেমনে মার গেল? এবার বলে যে আমাকে ভুলভাল বুঝায় 6000 টাকা নিয়ে গেছে। আমি বললাম এটা কি পিস্তল ধরছিল না চাকু ধরছিল? বলে না ওরকম কিছু ধরে নাই। তাহলে নিল কি করে? তোমাকে কি বেঁধে ফেলছিল? বলে না তাও বেঁধে ফেলে নাই। তাহলে তোমার কাছ থেকে টাকা নিল কিভাবে? বলে আমারে বলছে যে চাকরি বাকরি এরকম। তাই বললাম চাকরি আসলে কয়েকটা জিনিস আসবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, তোমার নির্দিষ্ট ডিউটি দেবে, নির্দিষ্ট স্যালারি থাকবে, নির্দিষ্ট কাজ থাকবে। তো তোমাকে কি কাজ দিয়েছিল এখানে? চাকরির কথা বলে কত টাকা বেতন দিয়েছিল? না এরকম তো কিছু দিই নাই। তাহলে তোমাকে চাকরির কথা বললো কিভাবে? সেটা প্রমাণ করো আমার কাছে। বলে যে আসলে সেরকম না, আমাকে বুঝতেছিল যে অনেক টাকা আসবে। আমি এবার বললাম তাহলে কি তোমাকে এরকম বুঝতেছিল যে তুমি শুধু চেহারা দেখাবো আর টাকা আসতে থাকবে? বলে না তাও না। তাহলে দোষটা কার? তাহলে এখানে দোষটা কার দিচ্ছ? দোষটা তো তুমি তোমারই দিচ্ছ। তুমি নিজের ইচ্ছায় স্টার্ট করছো, নিজের ইচ্ছায় ছেড়ে দিছো। আচ্ছা ছেড়ে দেওয়ার আগে কি তুমি এখানের কোন এক্সপার্টের কাছে শুনতে আসছিলা যে আমি না বিজনেস ছেড়ে দিতে চাই, আপনি কি বলেন? অনেকে আমারে বলে ভূগোল পড়ায় আমারে জয়েন করাইছে। বললাম ওকে, তাহলে ছেড়ে দেওয়ার আগে কি তুমি ভূগোলটা পড়তে যাইতে পারতা না? জয়েন করার আগে যেহেতু তুমি আরেকজনের ভূগোল বিশ্বাস করছো, তাহলে ছেড়ে দেওয়ার আগেও তার ভূগোলই বিশ্বাস করো, তার কাছে গিয়ে আবার শোনো ভূগোলটা এবার কি হবে। কি রাইট না? রাইট না? দেখেন এই জায়গাগুলোতে আমাদের থট প্রসেসকে চেঞ্জ করা দরকার। আমি এই জন্য বলছি নেটওয়ার্ক মার্কেটিং একটু কঠিন ব্যবসা। এখানে না আপনার কোনো বস আছে, না আপনার ইনভেস্টমেন্ট আছে। তাহলে এখন এখান থেকে সফল হওয়ার উপায়টা কি? এখান থেকে সফল হওয়ার উপায় প্রথম, এক, নিজের দায়িত্ব নিজে গ্রহণ করা। আপনার দায়িত্ব কে গ্রহণ করবে? হ্যাঁ, আপনার দায়িত্ব কে গ্রহণ করবে? নিজে মানে কে? আপনি। এখন আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করছেন যে হ্যাঁ আমি ব্যবসাটা করব। তাহলে আপনি 3 ভাবে ব্যবসাটা করতে পারবেন। 1, চাকরির মতো করে করতে পারবেন। 2,
ব্যবসার মতো করে করতে পারবেন। 3 আপনি ইয়ার্কির মতো করে করতে পারবেন। কয়ভাবে করতে পারবেন? আমার কথা কি শুনতে পান না? কয়ভাবে করতে পারবেন? 3 ভাবে। 1 চাকরির মতো, 2 ব্যবসার মতো, 3 জোরে বলেন না, জোরে তো হলো না এতগুলো, ইয়ার্কির মতো। এখন ব্যবসার চাকরির মতো কেমন? চাকরির মতো মানে হচ্ছে এরকম যে আপনার একটা নির্দিষ্ট টাইম লাইন থাকবে, আপনি ওই টাইমটা এইটার পিছনে ইনভেস্ট করবেন। সে হতে পারে সেটা 4 ঘন্টা আপনি স্টাডি করছেন, স্টাডির পাশাপাশি করবেন বিজনেস 4 আওয়ার্স। এই 4 আওয়ার্স আপনি পুরাপুরি আপনার কাছ থেকে জবাবদিহি করে আপনার কাজটা আপনি আদায় করে নিচ্ছেন ওই 4 আওয়ার্স। অনেকে এখানে কাজ করে বলে আমি সারাদিন 21-এ থাকি, সারাদিন অফিস দিয়ে ঘুরেই বেড়াই, কোনো কাজ নেই। দিন শেষে যদি জিজ্ঞেস করে কি করছো, দেখা যায় সে 2 মিনিটের কাজও করে নাই, অথচ বলতেছে আমি 21-এ কাজ করি। আমার কথা হচ্ছে 4 ঘন্টা বরাদ্দ করেন, কিন্তু 4 ঘন্টার কাছ থেকে কাজটা আপনি বুঝে নেবেন, কারণ আপনার বসকে দ্যাটস ইট। সারাদিন আপনার করতে হবে না, 12 ঘন্টা 14 ঘন্টা করতে হবে না। আপনি 2 ঘন্টা করেন কিন্তু করার মতো করেন, আপনি 4 ঘন্টা করেন তো করার মতো করেন। আপনার ডেইলি একটা এস্টিমেটেড টাইম থাকবে যে আমি 6 আওয়ার্স টাইম দিব আমার এই বিজনেসটা, আমার এই ক্যারিয়ারটা দাঁড় করানোর জন্য। এই 6 ঘন্টা শুধু আপনি ব্যবসা রিলেটেড কাজ করবেন, ঘুরবেনও না, আড্ডা দিবেনও না, পাবজিও খেলবেন না, ফেসবুকিংও করবেন না। এই 6 ঘন্টা আপনি শুধু কাজ করবেন, যেই কাজটা আপনার ব্যবসাকে আগায় নেবে। কি ক্লিয়ার না? চাকরিতে যেমন একটা মানুষ রেসপন্সিবিলিটি মেনটেন করে, ঠিক এরকম রেসপন্সিবিলিটি আপনারা মেনটেন করবেন। যেমন আপনাদের এখানে এই যে আমাদের আহাদ, সে কিন্তু চাকরি করে, আপনারা সবাই ব্যবসা করেন, অথচ সে চাকরি করে, আমাদের শোরুমের ম্যানেজার। সে মনে হয় 2 বছর 3 বছর হয়ে গেল স্টার্ট করেছে। এখন তার যে টাইম, সকালবেলা 11টার মধ্যে অফিসে ঢোকা, এইটা তাকে ঢুকতেই হচ্ছে। তার প্রস্থানের টাইম 8টা, কিন্তু দেখা যায় কতদিন সে 11টা পর্যন্ত কাজ করছে, 11টা পর্যন্ত তার থাকতে হচ্ছে। কি ক্লিয়ার না? ওয়ার্ক কমাতে পারছে না, ওয়ার্ক সবসময় বাড়িয়েই করতে হচ্ছে। এমন কখনো হচ্ছে না যে 8টা আজকে থাক, কাস্টমার নেই, দর্শনার্থী নেই, ডিস্ট্রিবিউটর নেই, আজকে আমি 5টায় ক্লোজ করে চলে যাই। এইটা কিন্তু কখনোই হয় নাই গত 2 বছরে। সুযোগও নেই, কারণ চাকরি করে। চাকরি করলে তাদের দোকানে কাস্টমার আসুক বা না আসুক, তাকে ওখানেই স্ট্যান্ড বাই থাকতে হবে, রাইট? তো এখন ব্যাপার হচ্ছে চাকরিতে মানুষ এই ধরনের রেসপন্সিবিলিটি মেনটেন করে, মাস শেষে একটা স্যালারি পাওয়ার আশায় সে কিন্তু কিছু নির্দিষ্ট ওয়ার্ক করে, কিছু নির্দিষ্ট ডিউটিস পালন করে, এবং তাকে তার কাজটি বুঝে দিতে হয়। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি এই বিজনেসটা চাকরির মতো করি, তাহলে কাজটা কাকে কে বুঝে দেবে? নিজেকেই নিজে বুঝে দেবেন। আপনি সে বরাদ্দ করেছেন 4 ঘন্টা, এখন এই 4 ঘন্টার কাজ আপনাকে আপনি বুঝে দেন যে খালিদ, তুমি যে 4 ঘন্টা বরাদ্দ করেছো, 4 ঘন্টা কি কাজ করেছো বুঝে নেন নিজের কাছ থেকে। যদি আসি ব্যবসার মতো কেউ করেন, ব্যবসায় তো রেসপন্সিবিলিটি আরেকটু বেশি, এখানে ভাবনা চিন্তাও বেশি কাজে লাগানো লাগে, ইফোর্টও নিজের বেশি দেওয়া লাগে। কারণ কর্মচারীদের অনেক ক্ষেত্রে আন্তরিকতা থাকে না, কারণ তারা তো চাকরি করতে আসছে, কাস্টমারের সাথে ওইভাবে গুড বিহেভ দিতে হবে, এটাও তাদের মাথায় থাকে না। যদিও এরকম করলে চাকরি থাকে না, বাট অবজারভেশনে কেউ যদি না থাকে, সে যেমন খুশি তেমন করে, কারণ তাতে তার লস হবে না, সে মাস শেষে ঠিকই বেতন পাবে। এই জন্য মালিক পক্ষ একটু বেশি আন্তরিক থাকে। এখন আমি আপনাদেরকে বলছি, যদি এটা ব্যবসার মতো করেন, তাহলে রেসপন্সিবিলিটি আর একটু বেশি হলো। যেমন ব্যবসায়ীরা সাধারণত 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে, তারা আরো বেশি রেসপন্সিবল থাকে। কোন প্রোডাক্ট কোথা থেকে সোর্সিং করবে, কত টাকা দিয়ে কিনবে, কত টাকা বেচবে, তার দামটা কত নির্ধারণ করবে, কিভাবে সেলটা বাড়ানো যায়, আমার বিজ্ঞাপনটা কিভাবে আরো বাড়বে, এই সব বিষয়গুলো চিন্তা করতে হয় একজন ব্যবসায়ী। এবার আসি, ইয়ার্কির মতো নেটওয়ার্ক মার্কেটিং করতে পারেন। সেটা কেমন? যা খুশি করলেন, আসলেন, না আসলেন, কোনো শ্রদ্ধাবোধ নেই, কোনো মানে পেশার প্রতি কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই, যেমনে খুশি তেমনে করলেন, ইচ্ছা যা হলো তাই করলেন, কোনো টাইম লিমিটেশন নেই, কোনো টাইম বরাদ্দর নামে খোঁজ নেই, কোনো রুটিন নেই।
এরকমও করতে পারেন। পৃথিবীতে দেখেন, যে সোর্স থেকেই যে আয় করুক, তিনটে জিনিস কিন্তু তাকে দিতে হয়। এক হচ্ছে তাকে টাইম দিতে হয়, দুই হচ্ছে তাকে রেগুলারিটি দিতে হয়, আর তিন হচ্ছে তাকে ওয়ার্ক করতে হয়। ওয়ার্ক বা যেটাকে বলছি আমরা ডিউটি। হ্যালো, যে পেশা থেকেই যে আয় করুক, এই তিনটে জিনিস দিচ্ছে: টাইম, রেগুলারিটি এন্ড ওয়ার্ক বা ডিউটি। আপনি কোন একটা ব্যবসা করছেন, টাইম দিচ্ছেন কিন্তু রেগুলার না, এক সপ্তাহ দোকান খুলছেন আর এক সপ্তাহ খুলেন নাই, আপনার ব্যবসা আর হবে? বরঞ্চ আপনার রেগুলার কাস্টমার ছুটে যাবে আর এক জায়গায় চলে যাবে। এই জন্য দেখবেন ব্যবসায়ীরা ইচ্ছা করলেই কিন্তু তার নিজের ব্যবসা, তার নিজের প্রতিষ্ঠান সে কিন্তু বন্ধ রেখে ঘুরতে যেতে পারে, বাট সে যায় না। কারণ সে জানে আমি যদি বন্ধ রাখি আমার শপ, তাহলে আমি কি পরিমাণ কাস্টমার লস করব। এই কারণে সে ফুললি রেগুলারিটি মেনটেন করে। এবার তার কিছু ডিউটি আছে, কাজ আছে। চাকরিজীবী সেম, সে টাইম দিচ্ছে, রেগুলারিটি দিচ্ছে আর কিছু কাজ করছে। এখন আমরা যদি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে কিছু পেতে চাই, আমাদেরকে এই তিনটা জিনিস দেওয়ার দরকার আছে নাকি নাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এবার আপনি নিজের সাথে নিজে মেলান, আপনি টাইম বরাদ্দ করেছেন কিনা, আপনি রেগুলারিটি দিচ্ছেন কিনা, আর আপনার কাজগুলোকে আপনি বুঝে নিচ্ছেন কিনা। আসছি, রেগুলার করবেন, রেগুলারিটি মেনটেন করে একদম যা করবেন রেগুলার। বই পড়া শুরু করছেন তো একদিন আপনি 5 পৃষ্ঠা পড়ার দরকার নেই, একদিনে আপনি আধা পৃষ্ঠা পড়েন, 1 মিনিট লাগবে, কিন্তু এটা যেন প্রতিদিন হয়। কারণ আপনি যদি এভাবে 30 দিন বই পড়েন, তাহলে আপনি দেখবেন 30 দিন পরে 15 পৃষ্ঠা শেষ। কিন্তু একদিনে আপনি 3 পৃষ্ঠা পড়ে রেখে দিয়েছেন, তারপরে আর মাসের মধ্যে বই টাচ করার নামে খোঁজ নেই, আপনার লাইফ সামনে এগোবে না। আমার কথা হচ্ছে একটু করে করলেও কিন্তু আপনার লাইফটা সুন্দর হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কিন্তু রেগুলার করতে হবে, রেগুলার। আপনি ট্রেনিং একদিনে 5 ঘন্টা ধরে 5টা ভিডিও দেখে ফেললেন, দরকারই নেই। আপনি 20 মিনিটস দেখেন, 10 মিনিটস দেখেন, 10 মিনিটস এভরিডে 10 মিনিটস ট্রেনিং করব, দেখবেন মাস শেষে আপনার অনেক নলেজ বেড়ে গেছে। কারণ একটা কথা তো আছেই, আমরা জানি, ওই আম্মু বলতো ছোটবেলায়, ফোটে পড়ে কলসে মানায় না বাপ। টাকা যখন চাইতাম তখন বলতো, আমি বলতাম এই তো অল্প কয় টাকা, এবার বলতো ফোটে পড়ে কলসে মানায় না। ঠিক ওই খেজুর গাছ থেকে দেখবেন অনেকক্ষণ পর পর এক ফোঁটা টুক করে একটু রস পড়ে, আর খালি যে কলসি পেতে রেখে আসে সকালবেলায় সেই কলসি কিন্তু ভরে যায়। ঠিক আপনাকে এরকম ফোটে ফোটেও যদি আপনি আগান, তাও দেখবেন আপনি সফল হয়ে গেছেন। অর্থাৎ খরগোশের গতিতে দৌড়ে তারপরে একটা বড় ঘুম দেওয়ার কোনো দরকার নেই, কচ্ছপের গতিতে আগান। স্লো এন্ড স্টেডি উইন্স দা রেস। মনে আছে গল্পটা? কি মনে আছে? স্লো এন্ড স্টেডি উইন্স দা রেস। তাহলে আমাদের স্লো হতে হবে, স্টেডি হতে হবে। স্টেডি, স্টেডি মানে কি? লেগে থাকা। স্লো হন নো প্রবলেম, কিন্তু স্টেডি থাকতে হবে। আপনি খুব ফাস্ট, এক সপ্তাহে আপনি 10টা জয়েনিং করে ফেলাইছেন, পরের সপ্তাহে আপনার আর খুঁজে পাওয়া যায় না, লম্ফ জ্বালিয়ে কোনো লাভ নাই। আপনি এক সপ্তাহে একটাও জয়েনিং দেন নাই, কিন্তু আপনি কোম্পানি, পণ্য, সিস্টেম সম্পর্কে জ্ঞান আহরণ করছেন। পরের সপ্তাহে আপনি একটাও সেল করেন নাই, কিন্তু আপনার এই ব্যাপারে খুব এক্সপার্টনেস বেড়ে গেছে। তারপরের সপ্তাহে একটাও সেল করেন নাই, কিন্তু আপনি কথা বলতে শিখে গেছেন। তারপরের সপ্তাহে একটা সেল করেন নাই, কিন্তু আপনি সেল করার চেষ্টা করছেন। 4 সপ্তাহে আপনার সেল 0, কিন্তু আপনার নলেজের যে ঝুড়ি এটা অনেকখানি ভরে উঠছে। এবার দেখবেন কাজ করবেন আর রেজাল্ট আসতেছে। আর আরেকজন অনেক রেজাল্ট আপনার চোখের সামনে করেও সে হারিয়ে গেছে, কারণ সে খরগোশের স্টাইলে দৌড়াইছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে সফল হতে চাই, আমাদের একটা টাইম আগে বরাদ্দ করতে হবে, যেই টাইমটার সাথে আর কোনো ছাড় হবে না। এই টাইমটা আমি দিবই, সেটা বন্ধুর বিয়ে হোক, বাপের বিয়ে হোক, সরি বাপ তো বিয়ে করে না, হ্যাঁ মানে এটা যদি এত ইম্পর্টেন্ট কাজ বললাম, বাপ তো বেশি ইম্পর্টেন্ট, এর সব বেরোই গেল আর কি। যে আচ্ছা বাদ দেন, ফরগেট ইট। যার বিয়ে হোক, বন্ধুর বিয়ে হোক, নিজের আপন বোনের বিয়ে হোক, নো প্রবলেম। আপনার যে টাইম, এটার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। আজকে কম পড়ছে সে, কোনো কারণে আপনার আপন বোনের বিয়ে, এখানে তো আপনার থাকতেই হবে, কোনো ওয়ে নেই।
আজকে আপনি মোটেও কাজ করেন নাই, কালকে জন্য আপনি 4 ঘন্টা সময় দিয়েছিলেন, আর সাথে আর 4 ঘন্টা যোগ করে আপনি 8 ঘন্টা কাজ করেন। যদি এইভাবে উসুল করতে পারেন, সারাদিন পড়ে থাকতে বলছি না কাউকে, অফিসে আপনি কলেজে যান, আপনি ভার্সিটিতে যান, আপনার অন্য কাজ যা আছে করেন। যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে একটু ইচ্ছা করে, পজিটিভ বন্ধু, নেগেটিভ লোকের সাথে আড্ডা দেন তাহলে কিন্তু পুরাই শেষ, আপনার পুরো রাস্তায় খেয়ে দিবে। পজিটিভ লোকের সাথে যদি আধা ঘন্টা আড্ডা দিতে হয়, গল্প করতে হয়, করেন, কিন্তু আপনার কাজটা যেন আপনি আগে আদায় করেন, এরপরে বাকিটা করেন। যদি কাজটা ঠিক রাখেন, এরপরে বাকিটা করেন, আপনার সব ঠিক থাকবে। আর যদি কাজটাকে ঠিক রাখেন না রাখেন আর বাকি সব করেন, আপনার কোনোটাই ঠিক থাকবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এই কারণেই আপনাদেরকে নিজের দায়িত্ব নিজে গ্রহণ করতে হবে এই কাজগুলো করানোর জন্য। ওয়ার্ক নিয়ে একটু পরে কথা বলতেছি, রেগুলারিটি আর টাইম নিয়ে কথা বললাম। 2 নাম্বার যেটা আপনাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি দরকার, সেটা হচ্ছে হাইয়েস্ট ওয়ার্ক এথিক্স। হাইয়েস্ট ওয়ার্ক এথিক্স। সর্বোচ্চটা করব আমি যে টাইমটা পেয়েছি এটার আমি সর্বোচ্চটা করব। সব সময় যদি আপনার চেষ্টা থাকে আমি আমার সর্বোচ্চটা করব, এই যে সেশনে বসছি আমার সর্বোচ্চ অ্যাটেনশন দিব, ট্রেনিং করতেছি আমার সর্বোচ্চ অ্যাটেনশন দিব, অফিসে 3 ঘন্টা আসছি কাজ করতে, সর্বোচ্চটা আমি দিব। অর্থাৎ সব সময় যদি আপনার হাইয়েস্ট ওয়ার্ক এথিক্স থাকে, আপনি সাফল্য অর্জন করবেন। আপনার বিরাট কোহলিকে চেনেন কে কে? সবাই না? জানেন 18 বছর বয়সে বিরাট কোহলির যখন বয়স 18, তখন ইন্ডিয়া এবং কানাডার টেস্ট ম্যাচ চলছে, ডে 1 কমপ্লিট, 40 রান করে যখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছে, তাকে একটা শকিং নিউজ দেওয়া হয়। দ্যাট ওয়াজ সো শকিং। সেই শকিং নিউজটা ছিল যে তোমার বাবা ইন্তেকাল করেছেন, তোমার বাবা মারা গিয়েছেন। বিরাট কোহলি কিন্তু বাবার কাছে আসে নাই। বিরাট কোহলি পরের দিনের খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং পরের দিন খেলতে গিয়ে সে 90 রান গেইন করেছে। This is called highest work ethics. আমরা কি করি? আমরা বাবার মৃত্যু না, আমরা এমন বাপও লাগবে না, বাপের চাচাতো বাপ, মানে চাচাতো চাচা হয়, বাপ হয়, যাই হোক, বাপের চাচাতো বাপ যদি পাদও মারে জোরে একটা, আমরা নাই 2 দিন। নেটওয়ার্ক মার্কেটিং এত সস্তা মূল্যবোধ দিয়ে করলে চলবে না। আবারও বলছি, চাকরি অথবা ব্যবসার মতো মূল্যবোধ আনতে হবে। চাকরি অথবা ব্যবসার মতো মূল্যবোধ যদি আনেন, দেখবেন আপনি জিতে গেছেন। সব সময় আপনার সর্বোচ্চটা দিতে হবে। অর্থাৎ আমি এখন আছি, এখনের সর্বোচ্চটা আমি দিব। আর ইউ ক্লিয়ার? এবার আসছি আমি কাজ কি। দেখুন, কাজ খুব ইজি, 9 স্টেপ। এখন এই 9 স্টেপের মধ্যে কি কি আছে? ট্রেনিং করো বেশি বেশি। ট্রেনিং এই যে সরাসরি করবেন, মিটিং এ আসবেন, বই পড়বেন, ভিডিও ট্রেনিং করবেন। বিশেষ করে এখন আপনাদের জন্য, যেটা আমি আজ থেকে 1 বছর আগেও বলতে পারতাম না কাউকে, বলে আমি ইনভাইট পারি না, আমি বলতাম ঠিক আছে ইনভাইটের উপরে ট্রেনিং করো, অথবা পরে এক সময় আমি বসবো না, তার সময়ই হতো না বসার। কিন্তু এখন মজাটা হচ্ছে, ইনভাইট কেউ পারে না, তাকে কিন্তু আপনি সুন্দর করে বলতেছেন ইনভাইটের এই 3টা পার্ট করে ফেলো। ফলো আপ পারছে না, ঠিক আছে তুমি এই ফলো আপের উপর 1 ঘন্টার একটা ট্রেনিং আছে, এটা কমপ্লিট করো। সে পারবে কি পারবে না ট্রেনিং করলে? ওই ট্রেনিং যদি করে আর কাজে নামে, কাজে নামলে তো ভুল হবেই, ভুল করে আবার যদি ট্রেনিং করে আবার কাজে নামে, রেজাল্ট আসবে কি আসবে না? এই জায়গাটাতে আমাদের হাত দিতে হবে, সেটা হচ্ছে 9 স্টেপ। আমরা 9 স্টেপের দক্ষতা, যোগ্যতাকে বাড়িয়ে তুলি। এবার আসছি 3 মাসের 1 স্টার হওয়ার প্ল্যান। এটা কি আপনাদের মাথায় আছে? ভেরি গুড। 3 মাসে 1 স্টার হওয়ার প্ল্যানে কে কে আগাচ্ছেন? 3 মাসে 1 স্টার হবে, প্ল্যানে কে কে আগাচ্ছেন? আচ্ছা, তাহলে আমি হাত উঁচু থাকবে, হাত নামাবেন না দয়া করে। আমি একটু শুনতে চাই, কয় তারিখ তোমার স্টার ক্লোজিং এর ডেট? কার কাছে শুনবো? ভাইয়া তুমি বলো তো। গোফ আছে, গোফ। জল্লাদের মতো চেহারা, উঠে দাঁড়াও। না সরি, নায়কের মতো চেহারা, উঠে দাঁড়াও। কয় তারিখে স্টার ক্লোজ হচ্ছে তোমার? ওই জানে না, আসমান থেকে পড়ছে। বসো। এরপরে ওই যে এই যে একটু চেক চেক শার্ট পরা, উঠে দাঁড়াও তো। হ্যাঁ হ্যাঁ তুমি, ওই যে সামনে সামনে সামনে, ইয়েস সামনে, ইয়েস ইয়েস।
কয় তারিখে স্টার ক্লোজিং তোমার? বুঝি নাই। স্টার কবে হবা? বুঝছি, তার মানে তোমারও কিন্তু নির্দিষ্ট টার্গেট নেই। আচ্ছা, নির্দিষ্ট টার্গেট কাকে বলে আমি বলি। বাজার করতে গেছো কে কে পর্যন্ত? গুড। আচ্ছা, বাজারে দোকানে গিয়ে কেউ কি কখনো বলছো ভাই এই সবজি টবজি দাও তো একটু? কি বলো তোমরা? বাজারে গিয়ে কি বলো যে এইগুলো দেন তো একটু? নাকি বলো মামা আমাকে 1 পোয়া এই মরিচ দেন, 2 কেজি আলু দেন, আর আমাকে ফুলকপি দেন 1 কেজি, লাউ দেন 1টা, ঝিঙা দেন আধা কেজি, কাঁকরোল দেন, মানে স্পেসিফিক। ইউ আর সেইং স্পেসিফিক্যালি যে এইটা দেন এইটা দেন। এখন দেখেন আমাদের এই প্ল্যাটফর্মে অনেকেই টার্গেটের কথা বলে কিন্তু টার্গেট অ্যাচিভ হয় না। এটা আর একটা অন্যতম কারণ, সেটা হচ্ছে কোনো নির্দিষ্টতা নেই। তাহলে আমরা 3 নাম্বার লেসনটা নিই, সেটা হচ্ছে আমাদের চাওয়াগুলোকে নির্দিষ্ট করে ফেলতে হবে। চাওয়াগুলো নির্দিষ্ট করা। এখন আসেন, আপনি স্টার হবেন, এটা ডেট থাকবে। এই ডেট বলতে বলতে 3 মাস আগে টার্গেট করছেন না, 3 মাসে বলতে বলতে আপনার মুখে 2 পাশে ফেনা হয়ে যাবে। দেখবেন কথা বললে 2 পাশে ফেনা আসে। তো এরকম ফেনা তুলে ফেলতে হবে আপনার, যে এই ডেটে আমার অনস্টারশিপ ক্লোজ হচ্ছে, এই ডেটে আমি অনস্টার হচ্ছি, এই ডেটে মার্কেটিং অ্যাসোসিয়েট হচ্ছি। কিন্তু এইটা যতক্ষণ না আপনি করতেছেন, আপনাকে কি আপলাইন বুঝাই দিবে বারবার? আপনাকে কি আপলাইন বুঝাই দিবে বারবার যে এইটা করো এটা করো? না না না। যারা আপলাইন নির্ভর ব্যবসা করছেন বা আমার সবকিছু আপলাইন বলে দিবে, তাও আপলাইন যা বলবে তার 1% 2% আমি করবো, এটা না। আজকে যারা এই যে গ্রুপ নেতৃত্ব দিচ্ছে পুরোপুরি হুবহু তারা যা বলে ওইটাই করেন, দেখবেন আপনার সাফল্য চলে আসছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আপলাইন আপনাকে কিছু বলে দেবে না, আপনার নিজের দায়িত্বে নিজে বুঝে নেবেন। আপলাইন রেখে আপনি বেতন দেন নাকি? যে আমার একটু ফোন দিয়েন স্যার, মোবাইলে টাকা ভরে দেন নাকি? আপলাইনকে তো আপনি কিছুই করেন না। তা আপলাইনের এত দায় কেন যে আপনাকে ডেকে ডেকে আনতে হবে অফিসে, ডেকে ডেকে ট্রেনিং আনতে হবে, ডেকে ডেকে বাড়ি থেকে আনতে হবে? এত দায় তো আপলাইনরা ঠেকে নাই, ঠিকছে? তাই নিজের দায়িত্ব নিজে, এই যে প্রথমে যেটা বলছি, নিজের দায়িত্ব নিজে গ্রহণ যে করবেন সে সফল হয়ে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি স্ট্যাম্প নিয়ে আসতে চান 300 টাকা লাগে, আর 5000 টাকা স্ট্যাম্পও যদি আনেন, আমি লিখে দিতে পারি যেভাবে বলা হচ্ছে সেইভাবে আগামী 5টা বছর যদি ইনপুট দেন এই খালিদ এন্ড অ্যাসোসিয়েটস এর ব্যানারে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 5 বছর পরে কোটিপতি থাকবেন, আপনার কাছে ন্যূনতম একটা গাড়ি থাকবে। কিন্তু ওই যে কথাটা আমি বলে গিয়েছি, ধরতে পারছেন কিনা জানি না, যেভাবে বলছি সেভাবে করবেন। কোনো কঠিন কাজ দেওয়া হবে না, সহজ কাজ, কিন্তু যেভাবে বলছি ও সেইভাবেই করবেন। দেখেন, গাড়ি একটা কিনছেন, ম্যানুফ্যাকচারার বলে দিছে সামনের যে ট্যাঙ্ক থাকবে ইঞ্জিনের উপরে, ওইটার উপরে ঢালবা পানি, আর পিছনে যে ট্যাঙ্কটা থাকবে ওইটাতে দিবা তেল। কিন্তু আপনি ভাবলেন আমি তো গাড়িতে তেলও দিচ্ছি পানিও দিচ্ছি, কিন্তু শুধু স্থানটা চেঞ্জ করে দিচ্ছেন। সামনে যে ট্যাঙ্কিতে পানি ঢালতে হবে ওখানে তেল দিয়ে ভরে ফেলছেন, আর পিছনে যেটাই তেল ঢালতে হবে ওটাই দিচ্ছেন পানি ভালো মতো। এবার আপনি বলতেছেন ম্যানুফ্যাকচারারকে, আপনি যা বলছেন তাই আমি করছি, পাক্কা। পানি দিতে কইছেন পানিও দিছি, তেল দিতে কইছেন তেলও দিছি, হ্যাঁ, কিন্তু জায়গা মতো না। এই আপলাইনের কথা অনেকে শোনে, কিন্তু এইরকম শোনে, তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল। শোনে ঠিকই, কিন্তু এইরকম শোনে। এরকম শুনলে সাফল্য আসবে না। হুবহু। তাহলে কে কে হুবহু কেন শুনবেন? কারণ আমি এই রাস্তা পার করছি, আমি জানি হাউ টু ডু, আপনি জানেন না। আরে আমি একটা গাড়ি চড়ি হুন্ডাই, আমি বলতে পারি আপনাকে কিভাবে একটা হুন্ডাই গাড়ি আপনি চড়বেন, রাইট? একজন অটো চালক যদি এত বুদ্ধিমানী হতো
সে যদি বুদ্ধি দিতে পারতো তাহলে সে অটো চালাইতো না, সে আমার মতো গাড়ি চড়তো। যে যেটা অ্যাচিভ না করে সে সেটা কিভাবে আনতে হয় সে সেটা জানে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? অতএব ওই আমাদের আশপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, পাড়াপড়শির মধ্যে এই যে আপনার কিছু বুদ্ধিজীবী আছে না, এই বুদ্ধিজীবীদের থেকে দূরে থাকবেন। আগে দেখবেন বুদ্ধিজীবীর পজিশন কি, বুদ্ধি তো দিচ্ছে, ওনার পজিশন কে। যদি ওই বুদ্ধিজীবীর পজিশন থাকে বড় কিছু, তাহলে তাকে শোনা যাবে, কিন্তু সে নিজেই ফকির, আপনাকে কখনো সে কোটিপতি হওয়ার রাস্তা দেখাতে পারবে না। কিভাবে গায়ক হতে হবে আমি কিন্তু বলতে পারবো না, কারণ আমি না গায়ক না। রাইট? তো আসেন আমরা রাইট শিক্ষাগুলো নিই, যে চাওগুলো নির্দিষ্ট করে ফেলি। 3 মাসের স্টার প্ল্যানে যদি আগাই তাহলে সাজেক ভ্যালে যাওয়া যাবে কি যাবে না? আমি আর কথা বলবো না, আপনারা 3 মাসের স্টার প্ল্যান সেট করবেন আজকেই নিজ দায়িত্বে। এটা আর কেউ সেট করে দেবে না আপনাকে, আপনার কোনো আপলাইন সেট করে দেবে না। আপনি ডেটটা আজকে থেকে বলতে শুরু করবেন, এটা কেউ মনে করা দিবে না, আপনার নিজে মনে রাখতে হবে। সকাল বিকাল রাত্রে মানুষকেও বলবেন, আল্লাহকেও বলবেন। কারণ 1 স্টার হওয়াটাই নেটওয়ার্ক মার্কেটিং এ রাইট ওয়েতে যদি 1 স্টার হন, রাইট স্টাইলে 1 স্টার হন, কাজ করে 1 স্টার হন, তাহলে আপনার সমুদ্র পাড়ি হয়ে গেছে। এরপরে যা আছে সব নদী নালা। সমুদ্র যে পাড়ি দিতে পারে, নদী নালা তার জন্য কোনো ব্যাপার। 1 স্টার যদি কেউ কাজ করে হয়, সে সমুদ্র পাড়ি দিয়ে ফেলে। কাজ ছাড়া 1 স্টারও হয়, কিন্তু আপলাইন প্ল্যান বুঝাই দিছে, আপলাইন মিটিং করাই দিছে, আপলাইন তাকে খাওয়াই দিছে, আপলাইন পেশাব করাই দিছে, হে 1 স্টার। মানে এই 1 স্টারের তো কোনো ভ্যালু নাই। ও 1 স্টার যা, আজকে যে জয়েন করলো সেও তাই। এখন আমরা কেমন 1 স্টার হইতে চাই? প্রকৃত লিডার 1 স্টার কাজ করে, নাকি আরেকজন কাজ করে দিকে আমি বসে বসে শুধু পোস্ট আনিলাম 1 স্টার? আচ্ছা, বসে বসে পোস্ট নিলে তোমার 1 স্টার হওয়ার দরকার কি? আজকে থেকে তুমি 50 স্টার। হ্যাঁ, কাজ ছাড়া যদি 1 স্টার হওয়ার এত শখ হয়, আমার কাছে কও, আমি দরকার হলে অনেকগুলো স্টার প্রিন্ট আউট করে তোমার গলায় এখান থেকে এই পর্যন্ত একটা ঝুলাই দিচ্ছি, তুমি আজকে থেকে 50 স্টার। তাহলে কি আজকে থেকে কাজ করা যাবে?